সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা বৈশাখের। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। বাংলাদেশের মানুষের কাছে বৈশাখ এক অনন্য আনন্দ উৎসব। এটিও আমাদের চিরায়ত এক ঐতিহ্য। প্রতি বছর বেশ সাড়ম্বরে পালিত হয় বৈশাখ। আয়োজন করা হয় আনন্দ অনুষ্ঠান এবং মেলার। শুধু দেশেই নয়, দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা গিয়েছেন সেখানেই নিজেদের মতো গোছের বৈশাখী উৎসব আয়োজন করেছেন। বিশেষ করে জাপানের বসবাসরত বাংলাদেশিরা প্রতি বছর এপ্রিলের টোকিওতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী মেলার আয়োজন করেন। তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে এই মেলার আয়োজন হয়ে আসছে দীর্ঘ ২৪ বছর ধরে। এবছর ২০ এপ্রিল এই আয়োজনের রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছর পূর্তি আয়োজন করা হবে। তার প্রাক্কালে আমি তানভীর আশিক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। এই আলোচনা অনুষ্ঠানে আমার সাথে আছেন ডক্টর শেখ আলিমুজ্জামান। তিনি পেশায় চিকিৎসক, যুক্ত আছেন জাইকার হেলথ কেয়ার প্রকল্পে। আরও আছেন জাপানের স্বনামধন্য ব্যবসায়ী তফসির আহমেদ তুহিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি ডক্টর আলিমুজ্জামান, আপনারা কিভাবে জাপানে টোকিও শহরে এই মেলার আয়োজন করেছিলেন? আসলে এটি আজ থেকে ২৫ বছর আগে ২০০০ সালে, তখন আমাদের যে প্রবাসীদের সংখ্যা খুব কম ছিল এবং আমরা টোকিওর প্রাণকেন্দ্র ইকেবুকুরো বলে একটা জাংশন আছে, স্টেশন আছে, যেখানে অনেকগুলো মেট্রো লাইন একত্রিত হয়। তো সেখানে প্রবাসীরা আসতেন এবং ওই স্টেশনের পাশেই ১ মিনিট দূরত্বে একটি মেট্রোপলিটন থিয়েটার আছে, ন্যাশনাল মেট্রোপলিটন থিয়েটার। সেই ন্যাশনাল মেট্রোপলিটন থিয়েটারের সামনে আছে হচ্ছে ইকেবুকুরো নিশিগুচি পার্ক। তো সেখানে বাঙালিরা কাজের পরে এসে জড়ো হতেন, গল্পগুজব করতেন, আড্ডা হতো। তো সেই সুবাদে আমরা ২০০০ সালে আমাদের একটি এনজিও ছিল, জাপান বাংলাদেশ সোসাইটি। এই এনজিওটা মূলত দুটো ক্ষেত্রে কাজ করে। একটি হচ্ছে সাংস্কৃতিক বিনিময় আর একটি হচ্ছে স্বাস্থ্য, জাপান এবং বাংলাদেশের ভিতরে স্বাস্থ্য সংক্রান্ত বিনিময়। তো ২০০৭ সালে তখন অনেকেরই আসলে যারা জাপানে ছিলেন ল্যাঙ্গুয়েজ, ভাষা সংক্রান্ত প্রবলেম ছিল, তারপরে ভিসা সংক্রান্ত প্রবলেম ছিল, যার ফলে অনেকেই স্বাস্থ্য ও নিজের যে সচেতনতা বা স্বাস্থ্য সমস্যা, এই ব্যাপারগুলোতে আসলে তারা ঠিকমতো মানে চিকিৎসা পাচ্ছিলেন না বা সহায়তা পাচ্ছিলেন না। তো আমাদের জাপান বাংলাদেশ সোসাইটির কাজ ছিল হচ্ছে এই প্রবাসী বাংলাদেশিদের সাহায্য দেওয়া, সহায়তা দেওয়া। তো তখন আমরা চিন্তা করলাম যে এই জিনিসটাই যদি আমরা একটা উৎসবমুখর পরিবেশে যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। কারণ সাধারণত দেখা যায় যে যারা প্রবাসী আছেন তারা বছরে একবার একটা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাবেন, এবং যদি এটা বৈশাখীতে পহেলা বৈশাখে করা হয় তাহলে একই সাথে নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপনও হবে, আবার এই মানে তাদের স্বাস্থ্য পরীক্ষাটা হয়ে যাবে। আচ্ছা। তো এভাবে আসলে ২০০০ সালে আমরা খুব স্বল্প পরিসরে মেলাটি শুরু করি এবং মেলাতে আসলে তখন ছিল এই কিছু সামান্য কিছু স্টল এবং মূলত ছিল প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করার ক্ষেত্র। এরপরে ২০০১, ২০০২ এই ৩ বছরে আস্তে আস্তে মেলাটি অনেক বড় হয়ে যায়। বড় হয়ে গেলে প্রবাসীদের সম্পৃক্ততা অনেক বেড়ে যায় এবং ২০০৪ সাল থেকে আমরা আসলে বৈশাখী মেলা পরিচালনা কমিটি, যেটি আসলে প্রবাসীদের নিয়ে গঠিত, সেই মেলা পরিচালনা কমিটির মাধ্যমেই আমরা আসলে এই মেলাটা আরও বড় পরিসরে করা শুরু করি। ধন্যবাদ ডক্টর আলিমুজ্জামান, আপনার কাছে আবার আসছি। আমরা তফসির আহমেদ তুহিনের কাছে জানতে চাচ্ছি এই মেলার আয়োজনের অভিজ্ঞতা সম্পর্কে। যে জাপান টোটাল, আপনারা শুধু টোকিও না, ওসাকা বলেন, নাগোয়াতে বলেন, সকল বাংলাদেশের ভিতরে মনে হয় যে বৈশাখী মেলা মানে আমরা যত কাজকাম যত কিছুই থাকুক ওই দিন আমরা উপস্থিত হব এবং আমাদের বাংলাদেশের একটা মিলন মেলা যেটা বলে, যে আমরা সবার সাথে দেখা হবে, ছোট বড়, ছোটরা ছোটদের মতো বাংলার সাজে সাজে, যেটা দেখতে আমাদের মনে হয় আমরা একটা নতুন বাংলাদেশ এখানে পেয়ে গেছি টোকিওর বুকে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি নিজেও ওখানে একটা সাংস্কৃতিক দলের সাথেও জড়িত,
জড়িত মানে আমি ওইটারই প্রতিষ্ঠা ইয়ে করছি। সাথে আমরাও চাই যে আমরা এই শুধু মেলা বৈশাখী না, এখানে আমাদের যে সাংস্কৃতিক যে জায়গাগুলো আছে সেগুলো এই মেলার ভিতরে আমরা বাংলাদেশকে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে একটু উপহার দেওয়া। আচ্ছা, বাংলা ভাষাভাষীদের তো এই মেলা নিয়ে আগ্রহ থাকবেই, কিন্তু জাপানিরা এই মেলাটাকে কিভাবে নিয়েছেন? এখন জাপানি, যেহেতু আমি, আমার ওয়াইফ জাপানিজ, আমার বাচ্চাও এমনকি বাংলাও বলতে পারে না। গত বছরের কথাই আপনাকে বলি, গত বছর আমাদের বাংলাদেশের একটা শিল্পী গেছে, উনি 90 দশকের বাংলাদেশ কাঁপানোর একজন শিল্পী। আচ্ছা, তো ওনার 2-3টা কণ্ঠ আমার বাচ্চারা বাংলা বলতে পারতো না তখন। এখন আমার বাসার ভিতরে সে ওই সুরগুলা বলে। আমার ছোট্ট বাচ্চা, সে কিন্তু বাংলাদেশ সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না। কন্টিনিউ তারা যখন এই মেলাতে যায়, আমাদের খাবার বলেন, আমাদের সংস্কৃতি বলেন, ওদের মেমোরিতে ঢুকে গেছে। অর্থাৎ বিদেশিদেরকেও বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ আপনারা সম্বন্ধে এক ধরনের উঠে ইতিবাচক আসছে না, ইতিবাচক ধারণা তারা দিচ্ছে। বাংলাদেশ সম্বন্ধে আসছে। এখানে যে বাংলাদেশে যে আমি এবার আমার ফ্যামিলি সহই আসছি, তারা দেখেন এবার যে নৌকায় চড়তে চাচ্ছে, সেখানে আখ ক্ষেত কোথায়, ধান ক্ষেত কোথায়, ধানের ভিতর শালুক তোলে কোথায়, যে মানে নদীর ভিতর শালুক তোলে কোথায়, কিভাবে, এগুলা খুব মানে উপভোগ করছে তারা, যে বাংলাদেশের ঐতিহ্যটাকে। খেজুর গাছ যেটা আমাদের বলতে পারেন, আমার আঞ্চলিক জেলা যেহেতু চুয়াডাঙ্গা, আমাদের এলাকায় খেজুর গাছের একটা ফেমাস। এখন করে এটা মনে করেন জাপানিদের জন্য এটা প্রথম, তারা কিন্তু কোনো কিছু জানতো না যে আমাদের দেশে এমন একটা জিনিস আছে যেটা খেজুর। খেজুর শুধু ওরা জানতো যে একটা ফল, আচ্ছা, কিন্তু এখান থেকে যে একটা গুড় তৈরি হয় এবং কৃষি কিভাবে কোথা থেকে নিয়ে আসছে, কিভাবে একদম A to Z পর্যন্ত তারা নোট করছে। আচ্ছা, আচ্ছা, এটা ধন্যবাদ। ওদের স্কুলে এরা যে বলবে, এবং সেখানে ওদের একটা ক্লাসই হয় যে তুমি বাংলাদেশে গেলে কি শিখে আসলে, সেটা নোট করে তোমার 1 ঘন্টা এটা সম্বন্ধে বলতে হবে, বাংলাদেশ সম্বন্ধে। আচ্ছা, আচ্ছা, আপনার কাছে আবার আসছি। আমরা ডক্টর আলিমুজ্জামানের কাছে জানতে চাচ্ছি, রজত জয়ন্তী উপলক্ষে এবার কি কি প্রস্তুতি আছে আপনাদের? এটা আসলে আমাদের এই যে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের যে মেলাটা এতদিন আমরা ধরে রাখলাম প্রবাসীরা মিলে এবং আমাদের জাপানি বন্ধুদের মিলে, তো আসলে এটি একটি পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরের একটি মেলা আর কি। আমরা শুরু করেছিলাম আমাদের পরবর্তী তফসির আহমেদ তুহিন আসলে আমাদের পরবর্তী প্রজন্মের। তো এই যে প্রজন্মের যে সাথে আরেকটা প্রজন্মের যে মিলন মেলা, এই উপলক্ষে আমরা একটি হচ্ছে যে আমরা একটি স্মরণিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে আসলে মেলার প্রথম মেলা থেকে এই যে 25 বছরের যে মেলা, তার একটা ধারাবাহিক একটা বর্ণনা থাকবে, ছবি থাকবে, কিছু লেখা থাকবে, এগুলো থাকবে। একটা জিনিস কি, এটা আমরা দুটো ভাষায় একই স্মরণিকাটা জাপানি এবং বাংলা দুটো ভাষায় Bilingual প্রকাশিত হয়। জি, বাইলিঙ্গুয়াল হয়, কারণ এটা আসলে জাপানিরা খুব আগ্রহ নিয়ে দেখেন আর কি। আচ্ছা, আচ্ছা, আমরা বিগত বছরগুলোর কিছু দৃশ্য দেখে আসি মেলার। সম্মানিত দর্শক, তোশিমা সিটির ইকেবুকেরু নিশিগুচি পার্কে বাংলাদেশের আরেকটি ঐতিহ্যের স্মারক আছে, শহীদ মিনার। 2006 সালের 12 জুলাই জাপানের টোকিও শহরে বাংলাদেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই শহীদ মিনারটি উদ্বোধন করেন। এই বিষয়ে ডক্টর আলিমুজ্জামানের কাছে জানতে চাই, কিভাবে আপনারা এই উদ্যোগটি সফল করলেন? এটি আমরা যখন 2000 শুরু করলাম মেলাটি, এরপরে 2005 পর্যন্ত তো তখন অলরেডি এটা প্রবাসীর কমিউনিটির মিলন মেলা হয়ে গিয়েছে, জাতীয় পর্যায়ের মেলা হয়ে গিয়েছে। তো আমরা তখন এই আমাদের একটা আইডেন্টিটি, যেটা আমরা বলছিলাম যে আমাদের যে আত্মপরিচয়, আমাদের তখন মনে হলো যে এই ভাষা আন্দোলনের আমাদেরই এখন যেটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটির যে প্রতীক, সেটাই তো আসলে শহীদ মিনার। তো এই হিসেবে আমরা আসলে ওই 2005 সালের যে বৈশাখী মেলা, ওইখানে আমরা একটি রেপ্লিকা বানিয়ে, শহীদ মিনারের একটি ছোট রেপ্লিকা বানিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মেলার মঞ্চেই
আমরা এটি তোশিমা যে শহর সিটি কর্তৃপক্ষের কাছে আমরা প্রদান করি তাদেরকে এই রেপ্লিকা, এবং তাদেরকে আমরা অনুরোধ করি যে এই মাঠেই যেন একটি এই প্রাঙ্গণে যেন একটা মেলা শহীদ মিনার আসলে প্রস্তাব তৈরি করা হয়। এবং আসলে ঘটনাচক্রে প্রখ্যাত হৃদয়ে মাটিও মানুষ খ্যাত শাইখ সিরাজ, জনাব শাইখ সিরাজ, তিনি ওই অনুষ্ঠানে সে বছর তিনি আমন্ত্রিত ছিলেন। আমরা সবসময় বাংলাদেশ থেকে প্রথিত আসা কিছু অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সে বছর জনাব শাইখ সিরাজ আমন্ত্রিত ছিলেন। তো তখন সেই বছর উনিও এটাতে খুব আগ্রহ প্রকাশ করেন, এবং এটি আসলে এভাবেই আসলে মেলার আমরা প্রথম শহীদ মিনারের প্রস্তাবটা রাখি। তাহলে গণমাধ্যম ব্যতীত শাইখ সিরাজের তৎপরতায় এই শহীদ মিনার স্থাপনটি সফল হলো। হ্যাঁ, ওনার একটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ যখন স্টেজে এটি আমরা যখন দিলাম আর কি এই রেপ্লিকাটি, তারপরে উনি উদ্যোগ নিয়ে আমাদের যে মেয়র ছিলেন তখন তৎকালীন তোশিমা সিটির মেয়রের উনি একটা ইন্টারভিউ নেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে এসে এটি আসলে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেলে বিশেষভাবে প্রচারিত হয়, এবং সারা দেশের মানুষের আসলে এটি দৃষ্টিগোচর হয়, এবং সরকারেরও তখন এটি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়। এবং এক পর্যায়ে তখন তৎকালীন বাংলাদেশ সরকার আসলে তখন এগিয়ে আসে যে হ্যাঁ, একটা শহীদ মিনার আসলে তৈরি করাই যায় বহির্বিশ্বে। এটি আসলে গণমাধ্যমের শক্তি, অবশ্যই সংস্কৃতির বিকাশ এবং চর্চায় গণমাধ্যম বরাবরই ভূমিকা রেখে আসছে। জি। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বাইরে জাপানের মাটিতেই প্রথম আমাদের ভাষা আন্দোলনের শহীদদের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানেই আপনারা আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমরা বাংলাদেশ এবং জাপানের এই দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ মানে একটি সমন্বয়ের মধ্য দিয়ে আমরা খুব সাফল্যের সাথে আজ যে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি, শহীদ মিনারটি স্থাপন করতে পেরেছি, এই জন্য অত্যন্ত আনন্দ বোধ করছি আমি। আজকে যে গৌরবটি অর্জন হলো, এটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। যে দীর্ঘদিনের একটি আশা বাঙালিদের যে একটি শহীদ মিনার হোক, সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরই একজন কর্মী এবং বাংলাদেশি শেখ আলিমুজ্জামানকে আমি তখন রিকোয়েস্ট করেছিলাম যে আমি সিটি মেয়রের সাথে একটু দেখা করতে পারি কিনা, এই বিষয়টির উপর একটা সাক্ষাৎকার গ্রহণ করতে পারি কিনা। আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে কতটুকু সাহায্য করতে পেরেছি, তবে আমি মনে করি আপনাদের এই গোটা অর্জনের সাথে চ্যানেল আই একটু সম্পৃক্ত হতে পেরেছে। এই আয়োজন নিয়ে বাংলাদেশিরা খুব গর্বিত। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠান নিয়ে দর্শকদের আপনারা যদি কিছু বলতে চান। দেশ থেকে একাধিক শিল্পী যাচ্ছেন, আমাদের মাদল সাংস্কৃতিক ব্যান্ড এবং আরও কয়েকটি ব্যান্ড রয়েছেন। এর সাথে জাপানি বিখ্যাত বাজনাবিতো বলে একটা ব্যান্ড আছে, সেটাও পারফর্ম করবে, এবং এর সাথে বেশ কিছু ভিআইপি গেস্টও থাকবেন যারা ওখানে মেলাতে শুভেচ্ছা বার্তা দেবেন। এবং আমার মনে হয় যে এই মেলাটাতে এবার বিশেষ ফুড, আমরা যে বলছি ফুড কালচারে, টোকিওর যে সমস্ত বিখ্যাত রেস্টুরেন্ট আছে, প্রতিটি রেস্টুরেন্টেরই দোকান থাকবে। তো আমি বলবো যে আপনার মেলায় আসুন, ভালো খাবার উপভোগ করুন, গান শুনুন, আনন্দ করুন, এবং একসাথে বৈশাখী মেলা আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে জাপানের মাটিতে তুলে ধরি। আমরা বাংলাদেশিরা যে একটি ঐতিহ্যবাহী, একটি অত্যন্ত উন্নত সংস্কৃতি বা একটি জাতি, একটি দেশ, সেটি আমরা তুলে ধরি, এবং আমরা সবাই একসাথে আনন্দ করে মেলা শেষে বাড়ি ফিরে যাই শান্তিপূর্ণভাবে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ঐতিহ্য, দেশের সুনাম এবং সম্প্রীতির উদাহরণ ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। সবাইকে আবারও নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের অনুষ্ঠান। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।